স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই মুহূর্তে রাজনীতির মাঠে নির্বাচনের হাওয়া বইলেও আমরা কিছুটা বিশৃঙ্খলার ইঙ্গিত পাচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা আজকে সকালেও দেখলাম যে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। কারা দিয়েছে সে বিষয়ে এখনও কনফার্ম হতে পারেনি পুলিশ বা বাহিনীর সদস্যরা। একই সাথে সন্ধ্যার সময় আমরা দেখেছি একটি বাসে আবারও আগুন দেওয়া হয়েছে, একটি বিশ্ববিদ্যালয়ের বাসে। এবং এছাড়া জামায়াতে ইসলাম যে পাঁচটি দাবি নিয়ে ৮টি দলসহ তারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছেন, যেহেতু সেই আন্দোলনের কোনো সুরাহা এখনও হয়নি, সেজন্য আজকে ১১ তারিখ মঙ্গলবারে তারা ঢাকায় একটি বিশাল জমায়েত করার চিন্তাভাবনা করছে এবং সেটা হয়তো আজকে হবে। একই সঙ্গে বিএনপি বলছে যে নির্বাচনের আগে কোনোভাবেই গণভোটের আয়োজন করা সম্ভব না এবং সেটা করতে দেয়া হবে না। এবং সরকার যে আলটিমেটাম দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে, যে সবগুলো রাজনৈতিক দল একসঙ্গে ঐকমত্য হয়ে সরকারকে একটি সাপোর্ট দেওয়ার জন্য যে তারা কিভাবে এই গণভোট কখন হবে বা কিভাবে হবে সেই বিষয়টি জানানোর জন্য, সেটাও রাজনৈতিক দলগুলো দিতে পারেনি। সেই 7 দিনও চলে গেছে। এই বিভিন্ন আলটিমেটাম সহ আমরা আমাদের আজকের একটি বিষয় নির্ধারণ করেছি আলোচনার জন্য, ভোটের মাঠে সহিংসতা ও গণভোট কবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে বরাবরের মতো দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল, এবং পাশেই আছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক কেন্দ্রীয় সাহিত্য দাওয়াহ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে হয়নি ঐক্য, সরকারের আলটিমেটামের সময় শেষ, শিগগির সিদ্ধান্ত, জানালেন পরিবেশ উপদেষ্টা। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। মঙ্গলবার ইসলামী 8 দলের নতুন বার্তা, বিএনপি জামায়াত কোনো সংস্কার করবে না, মন্তব্য পাটোয়ারির। পুরান ঢাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে একজন খুন, রাজধানীতে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ কর্মী গ্রেফতার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের। শেখ হাসিনার মামলা ঘিরে সুপ্রিম কোর্ট জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, অবৈধ সম্পদ অর্জনে সাবেক আইজিবি বেনজিরের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন। এবং অনিশ্চয়তায় পুঁজিবাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ বাড়বে না, অর্থনীতিতেও ফিরবে না গতি, বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, আমরা শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের প্রশ্ন এবং মতামত জানাতে পারেন। আমাদের অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথমেই বাবুল ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। সরকার একটি আলটিমেটাম দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে যে আপনারা নিজেরা জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, গণভোট কবে হবে, সেটা জাতীয় নির্বাচনের আগে কি পরে, সেই বিষয়গুলো আপনাদের দায়িত্বেই দেয়া হয়েছিল যে আপনারা আলোচনা করে তাদেরকে আপনারা বলবেন যে এটা কিভাবে হবে। সেটা 7 দিন পার হয়ে গিয়েছে। সেখানে সরকার বলেছিল যে যদি আপনারা সেটা না পারেন তাহলে সরকার যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তই আপনাদেরকে মেনে নিতে হবে এবং সেখানে কোনো আর কথা বলার সুযোগ থাকবে না। সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী যেহেতু এখনও আন্দোলন করছে এই বিষয়গুলো নিয়ে, আপনারা জামায়াতে ইসলামী যদিও বা আপনাদেরকে ফোন করেছিল সেখান থেকে বিএনপির সঙ্গে কথা বলার জন্য, আমরা দেখেছি যে বিএনপি সেখানে খুব একটা সাড়া দেয়নি। তাহলে এখন সরকার যে সিদ্ধান্তগুলো নেবে সেখানে আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানানোর জন্য, এবং কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ জনপ্রিয় টেলিভিশন বৈশাখী টিভি এবং সকল কলাকৌশলী, আপনাকে এবং আমার সহ আলোচককে। আপনার এই সময়ের প্রশ্ন এটা হবে, এটি স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে, আমরা এই জুলাই অভ্যুত্থানের যেসব শহীদরা ছিল, যারা আত্মদাগ করেছে, তাদের সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে জুলাই আন্দোলনে যে তরুণরা, রিকশাওয়ালারা, শিশুরা, নারীরা, এমনকি পথচারীরা যারা জীবন দিয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বিকলাঙ্গ হয়ে বেঁচে আছে
তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক, সঠিক চিকিৎসা পাক, সেটি আশা করছি। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যে বিষয়টির অবতারণা করেছেন, এই বিষয়টা নিয়ে অলরেডি সেই ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, সেটা নিয়ে 8 মাস আলোচনা হয়েছে, জাতি জানে, বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পরামর্শ ছিল। আমরা অধিকাংশের সাথে একমত হয়েছি, শুধুমাত্র 9টা ক্ষেত্রে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। সেই নোট অফ ডিসেন্টের যে ক্ষেত্রগুলো আপনি দেখবেন প্রায় প্রত্যেকটাই সংবিধান অথবা সংসদের সাথে জড়িত। এবং সেখানে একটা উদাহরণ দিই আপনাকে, জাতিকে বিভ্রান্ত করা হয় অনেক সময়, সেজন্য বলছি। একটা স্থায়ী কমিটির সংসদীয় কমিটির করা হবে। এই প্রস্তাবে বলা হয়েছে সংসদীয় কমিটিতে সরকার দলের থাকবে 2 জন, বিরোধী দলের থাকবে 3 জন। এটা কি হাস্যকর নয়? তাহলে এখানে কি নোট অফ ডিসেন্ট বিএনপি যদি দেয় যে আমরা সরকারি দলের 2 জন, বিরোধী দলের 2 জন থাকবে, ম্যাক্সিমাম এটা হতে পারে। কি একটা আজব আজব চাওয়া পাওয়া শুরু হয়ে গেছে। আপনি দেখবেন জুলাই অভ্যুত্থানের আগে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা বাংলাদেশের ভবিষ্যতের ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত হবে, আমি আজকে এই আপনার জনপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে বলছি, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদেরকে সাথে নিয়ে যে 2023-এ যে সময় মানুষ ঘর থেকে বের হতে পারে না, জেলে থাকে, সেই সময় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার নির্দেশে আমরা 31 দফা দিয়েছি। সেখানে সংস্কার বিস্তারিত বলা হয়েছে। আজকে উচ্চকক্ষ নিম্নকক্ষ কত শব্দ শুনছি, পিয়ার, ভালোবাসা, লেনদেন, অনেক কিছু কাহিনী শুনছি, কিন্তু আলটিমেটলি এই কনসেপ্টটাও কিন্তু বিএনপির পক্ষ থেকে এসেছে। এখন আপনি যদি ওই গণভোটটা আপনি যদি ঘোড়ার আগে গাড়ি চলে যায়, এটা কি করে সম্ভব হয়? গাড়ি তো ঘোড়া দিয়েই টানতে হবে। সংসদ ছাড়া আপনার তো মানে গণভোট করবার অপশনটা খুবই কম কিন্তু, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেটা আইনগত বৈধতা কতটুকু পাবে এটা সন্দেহ। এনসিপি এবং জামায়াত ইসলামী বলছে যে চাইলে প্রধান উপদেষ্টা এটা একটা আদেশ জারি করতে পারে। অনেক কিছুই বলে। আমরা দেশের সার্বভৌমত্ব রেখে কাজ করতে চাই। সংবিধানকে যখন সমুন্নত রেখে আমরা যখন দেশটা পরিচালনা করছি, সংবিধানের অধীনে যখন আমাদের এই উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা মহোদয় যখন সংবিধানকে সমুন্নত রেখে শপথ রেখে নিয়ে যখন তারা শপথবদ্ধ হন, তখন কিন্তু এটা বিপ্লবী সরকার নয়। এই সংবিধানকে মেনেই আজকে সমস্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে এই গণভোটটা আপনি কিসের উপর দিবেন? একটা কথা বল, ওনারা কি আসলে চান যে এই জুলাই সনদটা আসলে পাস হোক? যদি তাই হয়, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের যেগুলো সমর্থক তারা জুলাই সনদের পক্ষে ভোট দিবে? জাতি কি তাই মনে করে? বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিয়েছে, তখন এরকম একটা নোট অফ ডিসেন্ট ছাড়া যখন গণভোট হবে, তখন কি মনে করেন বিএনপি এটাতে যাবে? নাম্বার 3 হচ্ছে বিএনপি বলছে গণভোট আপনি দেন, সমস্যা নাই। আপনি যে 3000 কোটি টাকা খরচ করবেন, কার টাকা খরচ করবেন? কে আপনাকে অথরিটি দিয়েছে? কেন নয়, আপনি যখন চেয়ারম্যান মেম্বারের ইলেকশনও করেন, তখনও তো আপনার অনেকগুলা ব্যালট থাকে। তো এখানে আপনার সমস্যা কি? আপনি 2টা ব্যালট কি এখানে দিয়ে ভোট করতে পারেন না? একই খরচে, বড়জোর পেপার খরচ হবে। 3 নাম্বার, এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কিন্তু অনেক টালবাহানা হচ্ছে এবং এ কারণেই তারা চায় যে সংবিধানের বাইরে যে কাজ করতে, যাতে এগুলো ভবিষ্যতে না থাকে। আপনি জানেন জামাতে ইসলামের আমির পর্যন্ত বলেছে ভারতের সাথে আমাদের বন্ধুসুলভ সম্পর্ক, বলেছে তো, যে ডকুমেন্টেড। আপনি জানেন তারা বলেছে যে আওয়ামী লীগের সাথে কোনো সমস্যা তো নেই, ডকুমেন্টেড। না, আমি আসবো আপনার কাছে, ভাই একটু বলুন, আপনি নোট করে রাখেন। জি। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এই যে একটা সরকার, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু নিরপেক্ষ? আপনি যে কথাটা বলেছেন যে জামাতে ইসলামী বলেছে ফোন করে
বিএনপিকে আলোচনার জন্য আলোচনার জন্য আহ্বান জানিয়েছে, এখানে জামাতি ইসলাম আলোচনার কোন পার্ট হলো? তাহলে সেটা আমরা নিজেরাই করতাম, তাহলে এই বিএনপি 8 মাস বলেছে ধরে যে আলোচনা কেন? জামাত ইসলাম তো ডাকতে পারে না আমাদেরকে, সরকার চাইলে ডাকতে পারে, আমরা কথা অফকোর্স বলতে আমরা পারি। সেটাই বলছি। আমরা এই সরকারের সাথে মানে এমন লেভেলে যে নিজেকে এত ছোট করে হলেও এই সরকারকে আমরা কার্যকর দেখতে চেয়েছি, এবং সে কারণে 8 মাস পর্যন্ত আমরা যুক্তি দিয়েছি। সেখানে যদি সব দল একমত হয় তাহলে তো আমাদের এতগুলো রাজনৈতিক, তাহলে আমাদের দলের যে ভিত্তি বহুদলীয় গণতন্ত্র, অন্যের মতের প্রতি শ্রদ্ধা, সেটাই তো আর আমাদের থাকছে না। তো আমরা তো আমাদের নোট অফ ডিসেন্ট দিব, এটাই তো স্বাভাবিক। তাহলে এই স্বাভাবিক প্রক্রিয়াকে ধরে নিয়ে কেন জামাত বা এনসিপি জনগণকে বলছে না নির্বাচনী ম্যানিফেস্টোতে রেখে যে দেখেন ভাই বিএনপি এগুলা মানছে না, আমরা এগুলা মানছি, সো লেট দ্য পিপল ডিসাইড এবং লেট দ্য পিপল ভোট যে তারা কি চায়। সো ওয়াই এই নোট অফ ডিসেন্ট গুলো ছাড়া করা হচ্ছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ঐকমত্য কমিশনের কিন্তু যিনি সহসভাপতি অ্যাডভোকেট অধ্যাপক আলী রিয়াজ সাহেব, উনি কিন্তু এই দেশের রাজনীতি কতটুকু জানেন সন্দেহ। উনি কিন্তু এই দেশের নাগরিকও না, উনি কার পারপাস সার্ভ করেন এটাও জানি না। যদি উনি মতামতই দিবেন তো উনি 8 মাস আগে মতামত দিয়ে উনি চলে যাইতেন, আমরা ঠিক করতাম কি করা যায়। নাম্বার 3, আপনি যেটা বলেছেন সহিংসতা, এই সহিংসতা তারাই করছে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা ভারতের তাবেদার, যারা নির্বাচন চায় না, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, দেশের ইকোনমিক গতিকে রুদ্ধ করে সাধারণ মানুষকে যারা জিম্মি করতে চায়, তারাই এখন এইসব আন্দোলন বা সহিংসতা। ফজলুল বাবুল, ধন্যবাদ। আমরা একটু অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক আপনার কাছ থেকে শুনে আসি। এই যে আপনারা যে আলটিমেটাম সরকারকে দিয়েছিলেন, এখন সেই সময় শেষ, আজকে মানে মঙ্গলবার আপনারা জমায়েত করবেন ঢাকা শহরে। আপনাদের নেতারা বলেছেন যে এখানে হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে এবং ঢাকার চিত্র ভিন্ন হবে। এই যে চিত্রটা যে ভিন্ন হবে, এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে অন্যান্য গ্রুপগুলো তো একটি আরও অন্য পরিস্থিতি তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে নির্বাচনটা পেছানোর বা নির্বাচন না হওয়ার মতো শঙ্কা তৈরি করার চেষ্টা আপনারা করছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের যারা শ্রোতামণ্ডলী আছেন দেশে দেশের বাইরে যারা শুনছেন, এবং আমার সহ আলোচক, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এবং যারা এখানে কলা কৌশল হিসেবে যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে অনেকগুলো বিষয় এসেছে। আপনি যে বিষয়টা প্রথমে বলেছেন আমাকে, সেই বিষয়টা আমি আগে বলি। সেটা হচ্ছে যে আমরা যেই সরকারকে আলটিমেটাম দিয়েছি, অথবা হচ্ছে যে আমরা এই আজকেই মূলত যে আন্দোলন বা হচ্ছে যে একটা গণজমায়েতের আহ্বান করা হয়েছে, তো এটা আসলে আমরা প্রথমে দেখেন আমরা কিন্তু আন্দোলনটা কেন শুরু করলাম। আমরা আন্দোলন ওইভাবে আন্দোলন করি নাই, আমরা জনমত গঠন, এখন পর্যন্ত জনমত গঠনের পর্যায়ে আছে। এখন আমরা কোনো সহিংস কর্মসূচি বা কঠোর কর্মসূচিতে আমরা যাই নাই সেই অর্থে। তাহলে আমরা কি চাইছি? আমরা চেয়েছি যে আসলে জুলাই সনদ, যেই 2000 বা তার অধিক ছাত্র জনতার জীবন দিয়েছে, এবং সেখানে মায়ের কোলের শিশু থেকে শুরু করে বৃদ্ধা থেকে শুরু করে নারী সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে। তাহলে এই 2000 ছাত্র জনতা জীবন দিল, প্রায় 45,000 থেকে 50,000 কাছাকাছি আজকে আহত পঙ্গুত্ব বরণকারী যারা আজকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন বা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন না, তাদের পরিবারে এখনও কান্নার নজরে শোনা যায়, বা যারা স্বজন হারিয়েছেন তাদের এখনও কান্না শুকায় নাই, চোখের জল শুকায় নাই। সেরকম একটা পরিস্থিতি এসে দেখা যাচ্ছে যে আমরা একটা নির্বাচন করে আমরা একটা শব্দ খুব শুনতেছি, নির্বাচন না হলে সব শেষ হয়ে যাবে, নির্বাচনই লাগবে। তো নির্বাচন তো আসলে 29 সালে হয়তো সংবিধান, আমাদের বড় ভাই বললেন যে সংবিধান, এখন সংবিধানের বাইরে কিছু করা যাবে না, সব কিছু সংবিধানের অনুযায়ী চলতে হবে, সংবিধানের মধ্যে থাকতে হবে। তো সংবিধান মেনে চলেন, 29 সালে নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী যেহেতু এর আগে নির্বাচন হয়েছে, তো সেটা তো আমরা মানতেছি না। তাহলে এখন জনগণ যে আমাদেরকে যে জন্য জীবন দিল, সেই যে কারণে ফেসিবাদ কায়েম হলো, সেই ফেসিবাদী কায়দায় যদি আমাদের সংবিধানের যে বীজগুলো আছে, সে সরকার এক ব্যক্তি, এক রাষ্ট্রপ্রধান, এক ব্যক্তির দল প্রধান, এক ব্যক্তির যে মানে হচ্ছে যে সব কিছু এক ব্যক্তির নিয়ন্ত্রণে আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, তাহলে তো এইভাবে তো ফেসিবাদ কায়েম হয়।
তো আমরা যদি আবারও যদি কাউকে সুযোগ দেই, ওনারা নির্বাচনে নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠ পাবেন, তাহলে হচ্ছে যে আবার সেই ফ্যাসিবাদ কায়েম হবে, আবার ওনারা যা বলবেন তাই হবে। ওনারা সংবিধানে এখন তত্ত্বাবধায়ক চাইবেন না, তত্ত্বাবধায়ক বাতিল করে দিবেন। আবার হচ্ছে যে তারা ঐক্যমত হয় না, অনেকগুলো বিষয় তো ঐক্যমত বাইরে আছে। এখন ঐক্যমত হয়েছে, আবার ঐক্যমত আপনার যে রাষ্ট্রপ্রধান এবং দল প্রধান একই ব্যক্তি হতে পারবেন না, সেখানে তো ঐক্যমত হয় নাই। তারপর হচ্ছে যে বিভিন্ন সেক্টরে কমিশন যে নিয়োগের ক্ষেত্রে বা দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে বা হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে আছে। তো সেগুলো তো আসলে মৌলিক জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। যদি ওনারা সংস্কার চাচ্ছেন, 31 দফা দাবি দিয়েছেন, সব কিছু ওনারা চাচ্ছেন, কিন্তু এগুলোতে ওনারা মানতেছেন না। তাহলে এখন আমাদের কথা হচ্ছে যে আমরা জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, এর আগে আপনারা জানেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ত্রিদলীয় রূপরেখা হয়েছিল, প্রণীত হয়েছিল। তো কাগজে জুলাই সনদ এখন যেমন হয়েছে, জুলাই সনদ দেখতে সুন্দর দেখা যায় বলতে আমাদের প্রায় 8 মাস সময় লেগে গেছে, বা সরকার নিয়ে নিল ঐক্যমত্য কমিশনের মাধ্যম দিয়ে, কিন্তু সব কিছু হলো, কিন্তু দেখা গেলো যে এটার কোনো বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হলো না। এবং বিএনপি ধরেন যারা এখন নোট অফ ডিসেন্ট দিচ্ছেন বা হচ্ছে যারা এখন চাচ্ছেন না গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হোক, তারা যখন আবার ক্ষমতায় আসবেন তখন বলবেন যে এগুলো তো আমাদের দরকার নাই, আমরা তো এমনি ভালো আছি, কারণ আমরা এখন ক্ষমতায় আছি। তাহলে কি হবে? তখন আবার আমাদেরকে জীবন দিতে হবে, এই যুব সমাজকে জীবন দিতে হবে। আর কতবার আমরা জীবন দেব? 90 সালে জীবন দেওয়া হয়েছে, 71 সাল থেকে যদি শুরু করেন, এরপর 79-তে জীবন দিয়েছে, বা 75-এ জীবন দিয়েছে, 79-তে আবার একটা সরকার আসলো, এরপর আবার 91-তে আসে আবার জীবন দেওয়া লাগলো, এখন আবার আমরা 2024 সালে এসে জীবন দিলাম, এখন আবার 25 সালে আমরা আবার নতুন সরকার আসবে, আবার জীবন দিব। এভাবে কি বাংলাদেশ চলতে থাকবে? শুধু সামনে যাবে আর পিছনে যাবে, সামনে যাবে পিছনে, একটা মধ্যে আমরা বৃত্তের মধ্যে আমরা ঘুরবো, এখান থেকে আমাদের বের হওয়ার কোনো দরকার নাই। আমরা আজকে এই জন্য বলছি যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে আমাদের এই 24-এর জুলাই যোদ্ধা যারা জীবন দিয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি, এবং হচ্ছে তাদের রক্তকে, তাদের এই অবদানকে, তাদের চাওয়াটাকে অস্বীকার করা। হয়তো শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য, ব্যক্তির ক্ষমতায়নের জন্য এই জুলাই বিপ্লব হয় নাই, গণঅভ্যুত্থান হয় নাই। আমরা চালু রাখতে গেলে নির্বাচনটা অবশ্যই হতে হবে। তাহলে আমরা তো বলছি ফেব্রুয়ারি মাসে পারলে ডিসেম্বরও দেন, সমস্যা না আমাদের, কিন্তু তার আগে নভেম্বরে গণভোটটা হতে তাতে সমস্যা কি? ওনাদের এত আপত্তি কেন? ভাই বললেন যে কত টাকা খরচ হবে, তো ঠিক আছে, তাহলে আপনার স্থানীয় সরকার নির্বাচনটাও জাতীয় নির্বাচনের সাথে দেন, অনেক টাকা বেঁচে যাবে, তাতে সমস্যা নাই, তো দিয়ে দেন, সেটা তো দিবেন না। কিন্তু যেখানে আপনাদের স্বার্থ, সেটা আপনি বললেন যে টাকার খরচ। বাংলাদেশে কত টাকা তো ডেলি চাঁদাবাজি হয়। ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে একদিনে যে পরিমাণ চাঁদা উঠে, সেটা দিয়েও কিন্তু বাংলাদেশে নির্বাচন করা যায়। তো সেই জন্য আমার মনে হয় দেশের স্বার্থে আপনি যদি গণভোট যদি নির্বাচনের দিনে দেন, তো তাহলে দেখা যাচ্ছে আমরা মার্কা দেখা যে দাড়িপাল্লা, দানের শেষ বা অন্য তারা হচ্ছে মারামারি করবে। গণভোটের কি হবে? কে গণভোটের জন্য ক্যাম্পেইন করবে? কে তখন তো বলবে যে না, গণভোটে তো আসে নাই, জয়যুক্ত হয় নাই, তাহলে আপনি নাতে চলে যান। তাহলে এটা কি আসলে হবে? এই সময়ের মধ্যে কি দুটো নির্বাচন করা আসলে সম্ভব? অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? আপনি মনে হয় একদিনের নির্বাচন হবে নবান, তাহলে তো আমরা এই কথা এই জন্য বলছি যে এই সরকার এখন পর্যন্ত একটা ওয়ার্ড কাউন্সিলের নির্বাচনও করে নাই। তাহলে এই সরকারের নির্বাচন কমিশনের কি সক্ষমতা? আপনি এত বড় একটা নির্বাচন আয়োজন করবেন, কোনো সক্ষমতা নাই, কোনো যাচাই নাই, কোনো টেস্ট কেস নাই, কিছু ছাড়াই হঠাৎ করে দিলেন। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলেই তো নির্বাচন, রাজনৈতিক দল সহযোগিতা করার জন্য তো বলছে, সহযোগিতা করবে। পাশাপাশি আপনার যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা আসলে কিভাবে ফাংশন করে, আসলে ফাংশন করে কিনা, কিরকম ভূমিকা রাখতে পারে। একটা গণভোট হলে তো আপনি একটা সাধারণ নির্বাচন হয়ে গেলে তো আপনার জন্য এটাও যাচাই বাছাই হয়ে যায়। তো এই জন্য জাতির স্বার্থে তো আমরা অনেক কিছু করছি। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, সেগুলো ফিরে নিয়ে আসেন, এরকম কয়েকটা গণভোট করা যাবে। এই জন্য জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন, শহীদদের রক্তের আমাদের প্রতিদান দেওয়ার জন্য আমাদের অবশ্যই গণভোটটা আগে হলে এতে বড় কোনো সমস্যা হবে না। বরঞ্চ আমরা সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে আমরা মার্কার প্রচারণার জন্য আমরা নির্বাচন করব, পাশাপাশি গণভোটটাও আমরা উৎসবের মাধ্যম দিয়ে করব, এটা আমরা চাই। চিন্তক ফরহাদ মাজহার উনি আজকে বলেছেন যে এই সরকারের গণভোট দেওয়ার কোনো এখতিয়ার নেই, আইনগত কোনো ভিত্তি নাই, উনি এটা দিতে পারেন না। এই সরকার তো কিন্তু যেহেতু সংবিধান অনুযায়ী সরকার চলছে, যেটা বাবুল ভাই বলছেন যে এটা যেহেতু এখন এটা কিন্তু আগের সংবিধান অনুযায়ী এই সরকার চলছে, এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে হয়তো পারতো তারা সবকিছুই। আমি তো বললাম, তাহলে আমরা বলি যদি সেরকমই হয়, তাহলে এই সরকার গঠিত হলো কিসের ভিত্তিতে?
এক্সিস্টিং সংবিধানের ভিত্তিতেই গঠিত কোন হয়েছে কোন এক্সিস্টিং সরকার এবং ভিত্তিতে শেখ হাসিনা আদালত থেকে এখন তো একই, তাহলে শেখ হাসিনা এখন আদালত প্রধানমন্ত্রী, থেকে শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী, সেটা মেনে নেন। এক্সিস্টিং সংবিধানের আলোকে যেহেতু 24 সালে নির্বাচনে সে বিজয়ী হয়েছে, শপথ গ্রহণ করছে, সেটা তো আমরা মেনে নিচ্ছি না। আমরা তো সবগুলো তাকে উৎখাত করে তাকে তাড়াই দিলাম। কেন তাড়াই দিলাম? আমরা তো সেই সিস্টেম মেনে চলে নাই। এই সরকার কি সেই সংবিধান আলোকে তৈরি হয়েছে? নির্বাচনের মাধ্যম দিয়ে চলে আসছে? এটা ধারাবাহিক কোন সরকার? এখন বললে তো হবে না, যা আমাদের যখন যেটা যার মত হবে সে তখন সেভাবে ব্যাখ্যা দিবে। সব কিছু তো এখন তাহলে আমরা নিয়ম মেনে চলেন। সেটা তো প্রধান বিচারপতি ছিল, তাদেরকে সবগুলো সবগুলো দিয়ে আমরা নতুন করে সব নিয়োগ দিয়ে দিলাম। ওখানে আমাদের কোনো নিয়মের ব্যত্যয় হয় নাই। এখন আমরা যখন বলবো যে গণভোট যাবে, তখন না, গণভোট দেওয়া যাবে না, এখন সংবিধান মেনে চলতে হবে, সংবিধান আমাদের বাইবেল হয়ে গেছে। ফজলে হুদা বাবুল ভাই, আমরা একটু বিরতিতে যাচ্ছি, তার আগে একটু প্রশ্ন রেখে যেতে চাই, যেটা উনি বলেছেন যে গতানুগতিক সেই নির্বাচনই আপনারা করতে চাচ্ছেন। এই যে জুলাই অগাস্টে যে এতগুলো মানুষ প্রাণ দিল, ছাত্ররা, শিশুরা, শিক্ষকরা, অনেকেই প্রাণ দিয়েছেন, কিন্তু আপনারা সেই আগের মতোই কি এই যে ফ্যাসিস্ট সরকারের দিকেই ধাবিত হতে চান? আপনারা বারবার ক্ষমতায় আসতে চান, একজনই প্রধানমন্ত্রী হতে চান, দলীয় প্রধান থাকতে চান? এই বিষয়গুলো নিয়ে এসে বিরতির পর শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ফজলে হুদা বাবুল, যেটা বিরতির আগে আপনাকে প্রশ্ন করে গিয়েছিলাম, আপনি যদি একটু উত্তর দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, প্রশ্নটা একটু আরেকবার করবেন প্লিজ। প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনারা গতানুগতিক যে নির্বাচন, সেই নির্বাচনের কথা এখনো ভাবছেন। এই জুলাই আগস্টে এতগুলো মানুষ জীবন দিল। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। গট ইট। জুলাই আগস্টে এত মানুষ জীবন দিয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য দেশের হাতে তুলে দেওয়ার জন্য না। জুলাই আগস্টে এত মানুষ জীবন দিয়েছে রাস্তায় এখন আন্দোলন করার জন্য না। জুলাই আগস্টে এতগুলো মানুষ জীবন দিয়েছে এই দেশ গড়ার জন্য, এদেশের সাধারণ মানুষ যেন ভালো থাকে সেজন্য। জুলাই আগস্টে এতগুলো মানুষ জীবন দিয়েছে এদেশে যেন আর করাপশন না হয়। জুলাই আগস্টে এত লোক মানুষ দিয়েছে যাতে আর কোটা ব্যবস্থা প্রবর্তন না হয়। জুলাই আগস্টে মানুষ জীবন দিয়েছে যাতে মানুষ আর তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা, কোট অ্যান্ড কোট আওয়ামী চেতনা বিক্রি করতে না পারে। জুলাই আগস্টে এতগুলো মানুষ জীবন দিয়েছে কারণ সেই ফ্যাসিস্ট হাসিনার ভারত প্রীতি যেন না থাকে। কাজেই জুলাই আগস্ট কিন্তু হয়েছে এই দেশের জন্য। জুলাই আগস্ট হয়েছে জামাত বা এনসিপির জন্য হয়নি, কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে এ দেশের জন্য, এবং এটা কারো একক কৃতিত্ব নয়, এখানে সবার কন্ট্রিবিউশন। কিন্তু এই যে আপনারা গতানুগতিক নির্বাচন করে আবারও ফ্যাসিজমে আসতে চাচ্ছেন, আমি আরেকটু বলে দিই আপনাকে। আজকে জামায়াতের একজন নেতা বলেছেন যে যারা বলছে গণভোটের বিধান সংবিধানে নেই, তারা ফ্যাসিজমকে সমর্থন করে। ঠিক আছে, বলতে পারে। আমরা দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটা আদর্শিক রাজনৈতিক দল, যে দলের মেইন আদর্শ হচ্ছে অন্যের মতের প্রতি আমি একমত না হলেও তার মত প্রকাশ করবার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করব। কাজে একজন মতামত দিতেই পারে, তার সাথে আমি দ্বিমত করতে পারি। আমার দলের কৌশল, আমার দলের মতাদর্শ, আমার দলের এজেন্ডা, আমার দলের ম্যানিফেস্টো, আমার দলের আদর্শ তো জামাতের আদর্শ হবে না। জামাত তো 47-এ পাকিস্তান চায়নি, জামাত তো 71-এ বাংলাদেশ চায়নি, আমরা তো চেয়েছি। জামাত তো 86-তে এরশাদের সাথে নির্বাচনে গেছে, জামাত তো 88-তে হাসিনার সাথে নির্বাচনে গেছে, জামাত আবার 90-এ আমাদের সাথে এসেছে, জামাত আবার 96-এ হাসিনার সাথে রাজপথে আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। কাজে জামাত কি করবে সেটার সাথে তো বিএনপির কোনো কিছু না। বিএনপির সব কিছু প্রকাশ্য। বিএনপির প্রকাশ্য কি? প্রথম প্রকাশ্য হচ্ছে আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। এখানে কোনো হিন্দু থাকবে না, বৌদ্ধ থাকবে না, খ্রিস্টান থাকবে না, মুসলমান থাকবে না, এখানে থাকবে সবাই বাংলাদেশি হিসেবে সমান নাগরিক সুবিধা নিয়ে। এখানে বহুদলীয় গণতন্ত্র থাকবে, সকল রাজনৈতিক দল এখানে থাকবে, মত থাকবে, পথ থাকবে। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কিন্তু আওয়ামী লীগ পুনর্নিবন্ধিত হয়েছে, যে কারণে জামাতে ইসলাম কিন্তু রাজনীতির সুযোগ পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। আমরা মতাদর্শকে
একমত না হলেও সেটা প্রতিষ্ঠার ব্যবস্থা আমরা করি। আর এগুলাই আপনি জানেন ৭৫ পরবর্তীতে সমস্ত পত্রপত্রিকা বন্ধ ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সে সময় সমস্ত মানে পত্রিকা এবং মিডিয়া ওপেন করে দেয়। আপনি যদি পররাষ্ট্রনীতির কথা বলেন, আপনি চীন বলেন, আমেরিকা বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আপনি ভারতের সাথেও চোখে চোখ রেখে যে পররাষ্ট্র নীতি ম্যাডাম খালেদা জিয়া করে গেছেন বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করে গেছেন, এটা কিন্তু অনুকরণীয়। কাজে আমরা দিল্লিরও না, আমরা পিন্ডিরও না, আমরা বাংলাদেশের। এখন কে কার পারপাস সার্ভ করে কি বলে এইটার ব্যাখ্যা তো আমার বিএনপির কেউ কিছু বললে আপনি আমাকে বলেন, আমি সেটার ব্যাখ্যা দিতে পারবো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমরা যদি ফ্যাসিস্টেরই হব, গত 17 বছর আমরা কি করেছি? গত 17 বছর অনেকেই কিন্তু গুপ্ত রাজনীতি করেছে। কে আওয়ামী লীগ আর কে জামাত বোঝা মুশকিল, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারেনি, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারেনি, মাকে দেখতে যেতে পারেনি, বাবার মৃত্যু হয়েছে প্যারোলে মুক্তি পায়নি, কেউ মুক্তি পেলেও হাতে পায়ে ডান্ডা বেরি রেখে সেখানে গিয়েছে। ইভেন আমাদের শাহজাহানপুরের ছাত্রদলের একটা ছেলে, তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, তাকে গুলি করে মারা হয়েছে সেই ছেলেটাকে। আমাদের দিনগুলো তো অন্যরকম। সেটা তো সবারই মনে আছে। তাহলে আপনি যদি বলেন যে আমরা ফ্যাসিস্টের দোসর, তাহলে আমার মনে হয় যে আপনারা অন্য কিছু গোপন করার, কারণ জামাত সব সময় গোপন রাজনীতিতে বিশ্বাস করে, এখনো করে। এই জামাত 5 বছর আগে না 10 বছর আগে বলতো আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আপনি কি শুনেছেন গত 1 বছরে এই শব্দ? শোনেননি। তাহলে জামাত কি চাই না চাই, জামাতের কিন্তু লোগো চেঞ্জ হয়। জামাতের লোগো চেঞ্জ হয়েছে, আমরা দেখেছি। আমরা একটু শুনে আসি মাহফুজুল হকের কাছ থেকে। তবে আমি একটা ব্যাখ্যা দিতে চাই। উনি যেটা বলেছেন যে যদি সংবিধান সমুন্নত রাখতে হয় তাহলে হাসিনাকে রাখতে হবে। উনি বোধহয় সংবিধানের সব ধারা পড়েননি, আমিও পড়িনি, আই এম নট এ লয়ার। কিন্তু আমি যেটুকু জানি, একটা ধারার পার্টিকুলার ধারার আন্ডারেই রাষ্ট্রপতি এটা করতে পারে, সাবজেক্ট টু দে আর নট দেয়ার। এখন তারা চলে গেছে না রিজাইন দিয়ে চলে গেছে, সরকার ভালো বলতে পারবে। কিন্তু সংবিধান সমন্বয় রেখেই কিন্তু এই সরকারটা গণ অভ্যুত্থানের সরকার আমরা বলছি। কাজেই উনি আদালত থেকেও সেটার বিষয়ে মতামত নেওয়া হয়েছে এবং আদালত বলেছে অফকোর্স সেটা তো অ্যাজ পার সেটা রাষ্ট্রপতি পারে, আমরা শুনেছি। কিন্তু সে বিষয়ে এনসিপি এবং জামায়াতের এটাতে একটু ইয়া আছে। তারা বলছেন যে রাষ্ট্রপতির কাছ থেকে যদি এই আদেশ নেওয়া হয় তাহলে এটা একদম কফিনের মানে শেষ পেরেকটি মারা হবে, যেটা তারা চাচ্ছেন না। সব শেষে যে কথাটা আমি বলতে চাই, ওনারা এখন আন্দোলনে যাচ্ছে, রাজপথে যাচ্ছে, এই যে সহিংসতায় যাচ্ছে, এতে লাভ কার হচ্ছে? ওনাদের এজেন্ডা নিয়ে ওনারা যেটা বলছে, ওনারা তো গণতন্ত্রে বিশ্বাস করতে চায়। এই কথাগুলো ওনারা জনগণকে বলুক, ওনাদেরকে জনগণ ভোট দিক। আমরা বিএনপি 17 বছর একটার কারণে আন্দোলন করেছি, ফ্যাসিস্ট হাসিনার পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা বলি আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। এটি বিএনপির রাজনীতি। সো লেট দেম গো টু পিপল। তারা জনগণকে বলুক যে ভাই আমরা এটা চাইতেছি, বিএনপি এটা চাইতেছে, ভাই বিএনপি ফ্যাসিস্ট, তো জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করুক না, কোনো সমস্যা নাই। বাবুল ভাই আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছে একটু শুনে আসতে চাই যে জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যেটা বাবুল ভাই বলছিলেন যে আপনারা গুপ্ত রাজনীতিও তো এর আগেও করেছেন, আপনাদের আসলে মনে কি এবং মুখে কি সেটা বোঝা মুশকিল। আসলে এটা সব সময় বুঝতে পারে না, যখন 91 সালে বুঝতে পারছিল, কারণ ওই সময় ওনাদেরকে আমরা নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে সরকার গঠন করা সহযোগিতা করে দিয়েছিলাম। তখন ওনারা বুঝতে পারছিল যে না জামাত কি করে। আবার 2001 সালে বুঝতে পারছিল, কারণ তখন আমরা সমর্থন দিয়েছিলাম। সেটাই তো, না কোনটা বলবার কথা বলতে দেন, আমাকে বলতে দেন, শেষ করতে দেন, আমাকে বলতে দেন। ভাই বলছেন যে জামাতকে নিয়ে অনেক কথা বলছেন, তা আমি দু একটা বলি। আমরা যদি এরকম করে বলতে যাই যে উনি বললেন 47 সালে বিরোধিতা করছে, 71 সালে বিরোধিতা করছে, আমরা ওইভাবে তো বলতে পারি যে বিএনপি বন্দুকের নলেজ জোরে ক্ষমতায় আসে, বিএনপির জন্ম হয়েছে ওইভাবে। এরপর আমরা বলতে পারি যে এখানে বহু মানে সেনা কর্মকর্তাকে কিভাবে হত্যা করা হয়েছে, কোথায় হত্যা করা হয়েছে, এরকম বহু ইতিহাস আছে, সেগুলো তো আসবে। এরপর হচ্ছে হাওয়া ভবন তৈরি হয়েছে,
এরপর হচ্ছে যে আপনার 91 সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় এসে এরপর হচ্ছে যে একদলীয় নির্বাচন করছেন 12 ফেব্রুয়ারি, সবাইকে বাদ দিয়ে, তত্ত্বাবধায়ককে বাদ দিয়ে, যেই কারণে জামাত ইসলামী আপনাদের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করতে হয়েছে। এরপর হচ্ছে আপনারা এই বিভিন্ন সময় 15 ফেব্রুয়ারি, সরি 15 ফেব্রুয়ারি একদলীয় নির্বাচন করছেন না, দেওয়ার জন্য যে বাধ্য হলে তো তখন করছেন আর কি, আন্দোলন বিনা আন্দোলনে করেন নাই, বাধ্য করা হয়েছে। না, জনগণের চাওয়া অনুযায়ী করলে আগে করতেন, ওইভাবে একদলীয় নির্বাচন করে করতেন না, সেই জন্য সেই সময় তো সেটা করেন নাই, বাধ্য হয়ে করছেন। এরপর উনি আমাদের গুপ্ত রাজনীতির কথা বলেন, ওনাদের অনেকে নির্যাতিত, আমরা এটা অস্বীকার করি না, আমরা অবশ্যই বিএনপির 17 বছর বিএনপির নির্যাতিত হয়েছে, আয়নাগত করে গুম হয়েছে, খুন হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই জোট সরকারকে, জোট ভাঙার জন্য জামাত ইসলামীকে, মানে জামাত ইসলামের প্রত্যেকটা নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার আগে অফার দেওয়া হয়েছে, আপনার জোট থেকে বেরোয় আসেন, তাহলে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, আপনাদের উপর হবে না। সাইদি হুজুরকে বহুবার বিএনপিকেও কিন্তু বলা হয়েছিল যে আপনারা জামায়াতকে ছেড়ে দেন, তাহলে আপনারা, হ্যাঁ সেটাই, আমাদের তো তার ফাঁসিতে আমাদের ঝুলতে হতো না, ফাঁসিতে আমরা ঝুলেছে, আমাদের নেতৃবৃন্দ ঝুলেছে সেই জোটের জন্য, সেই দেশের স্বার্থের জন্য। উনি আজকে বলতেছেন যে কার জন্য করে, কোন দেশের স্বার্থে করে। আমরা তো জানি যে আওয়ামী লীগের আমলে সব দল ভারতে স্বাগতম, শুধু জামাত ছাড়া। তো জামাত কে ভারতের তাবেদারি করে আর কে করে না, এটা বোঝা যায়। এখনো ভারতের লিস্টে কারা জামাত ছাড়া সবাই স্বাগতম, সবাই জামাতকে, মানে ভারতকে কেউ নাকচ করতে চায় না। জামাত সেখানে জামাতের কি অবস্থান কি এটা জাতি জানে। আরেকটা হচ্ছে গুপ্ত রাজনীতির কথা বলেন আমাদেরকে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম 12-13 সেশনে, আমরা তখন সভাপতি ছিলাম, তখন ওই ছাত্র দলের ভাইদেরকে ডাকছি, আসেন আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে ঢুকি, ছাত্রলীগকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিই, তাহলে এই আজকে 17 বছর আওয়ামী লীগ এই ফেসিবাদ কায়েম হয়ে থাকতে পারতো না। সে সময় ওনারা বলছেন আমাদের সময় না। আপনারা জানেন ওনাদের গুপ্ত রাজনীতি, ওনাদের এখন বলতেছেন যে 24-এর গণ আন্দোলনে সবার ভূমিকা আছে, তারেক জিয়া জানেন নাকি, মানে নায়ক আপনি, এরকম ঘোষণা দেন। কিন্তু ওই সময় দেখা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন প্রশ্ন করেছে, না আমরা নাই, সাংবাদিকদের কেউ নাই, এটা ছাত্রদের আমরা, ছাত্ররা জানে। একই টাইমে জামাত ইসলামী বলছেন আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান, এই অন্যায় প্রতিবাদ করেন। তো এরকম তো ঘোষণা আছে। তো গুপ্ত কে আর কে কি বলে, মুখে কি আর বাইরে কি, এটা তো তাদের কথাবার্তায় বোঝা যায়। শুধু জামাতের উপর দিয়ে চাপাই দেওয়ার জন্য সেটা তো বলা ঠিক না। এবং আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহজে ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স করতে পারি না, আমি নর্থ সাউথ থেকে মাস্টার্স করতে হয়েছে, কারণ আমার ক্যাম্পাসে যাওয়ার পরিবেশ ছিল না। ওই সময় ছাত্রদের বহু ভাইদেরকে দেখছি যে রাতে চেঞ্জ হয়ে গেছে। আমার সাথে আমার ছাত্র মহসিন হলের এক ছাত্র দল নেতা আমার বলা যায়, আমি চাই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। কেন ক্ষমতায় আসুক? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেয়? তোমরা এখন বাইরে গেছো। তো ঠিকই দেখছি তারা আবার পরিবর্তন করে তারা আওয়ামী লীগের নেতা, ছাত্র দলের লীগের নেতা হয়েছেন। তো গুপ্ত রাজনীতির স্বরূপ যদি বলতে চান, এরকম অনেক উদাহরণ আমরা নাম সহ সহ দিতে পারবো। আমাদের তো, আমরা তো সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ধন্যবাদ। আমরা একটু বাবুল ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি, বিরতির সময় হয়ে গেছে, আপনি ছোট করে যদি বলেন। ছোট করে কি বলবো, আমি আমার এই সহালোচকের কোনো উত্তর দিচ্ছি না। একটা যেহেতু লিগ্যাল ইস্যু উনি বলেছেন, 15 ফেব্রুয়ারির নির্বাচন, ইয়েস সেখানে আন্দোলন হয়েছিল এবং বিএনপি অনুভব করেছে যে এটা জনগণের একটা চাওয়া, যে কারণে বিএনপি কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনটা করেছে। এখন আমরা যদি ফ্যাসিস্ট হতাম, নির্বাচন কিন্তু সম্পন্ন করে ফেলেছি আমরা কিন্তু পুলিশ দিয়ে পিডাইয়া থাকতে পারেন না, থাকতে পারেন না, থাকতে তো থাকতেন। জি, উনি শেষ করুন। জি, এত হাইছেন না। শোনেন, গল্প যদি মারেন তাহলে কিন্তু ওই গল্প আপনার উপর এসে পড়বে। যে আপনি যে কথাটা বললেন যে নেতৃবৃন্দকে ঝুলেছে, আরে ভাই নেতৃবৃন্দকে ঝুলেছে তো আপনারা কি করছেন? আপনারা তো অনেক আন্দোলনের পুরোধা, বিশাল লোক, আপনারাই তো সব কিছু করেছেন। এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, আর প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম বলেন, আর আপনি যে কোনো এদেশের সংস্কার বলেন, প্রত্যেকটার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জড়িত। আপনি খামাখা কথা বললে হবে না। জামাত ইসলামী জড়িত আছে। আরে ভাই, জামাত ইসলাম তো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আপনারা আপনারা এখনো অন্য ধান্দায় আছেন। তো না হলে আপনারা এখনো, আপনি বলেন তো আপনার মহিলাদের 5 ঘন্টার জন্য ডিউটি করতেছেন, আপনি ইসলামী ব্যাংকে আপনি এক্ষুনি করে দেন না, এটা ল করে দেন না। প্রাইভেট কোম্পানি আপনারা চাচ্ছেন মহিলারা যেন কাজ করতে না পারে, সে কারণেই আপনারা এটা বলতেছেন। মহিলারা যেন অফিসে আসতে না পারে, তারা যেন, লেট মি ফিনিশ, তারা যেন ঘরের মধ্যে পর্দার মধ্যে থাকে, এই জন্য ব্যবস্থা করতেছেন। কোন প্রাইভেট কোম্পানির মালিক আপনার 5 ঘন্টায় চাকরি করলে সেই নারীকে আপনার নিয়োগ দিবে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে? আপনারা চাচ্ছেন না নারীরা এমপ্লয়ি হিসেবে জয়েন করুক, নাম্বার 1। নাম্বার 2, নারীরা যদি জয়েন করে 5 ঘন্টায় যে স্যালারি পাবে, একজন পুরুষ যদি 8 ঘন্টায়
সেম না, স্যালারি জামাতে- পাই, আমির তাহলে কি জামাতের রকম আমির একটা একটু ঘটনা বলেছেন হবে? যে এই 3 ঘন্টার জন্য যে ক্ষতি হবে সেটা সরকার দেবে, তারা যদি ক্ষমতায় আসে সরকার এখন সেটা আসেন, পুষিয়ে দিবে। জি। সরকার দিবে, সরকারের আমরা- কি নিজস্ব বাবুল ভাই, কোনো আমরা একটা টাকা বিরতি- আছে? আমরা বিরতি টাকাটা নিয়ে আসবে আসি। কোত্থেকে? আমরা একটা বিরতি শোনেন, নিয়ে এসে জামাতে আমরা শুনবো ইসলামকে কথা। এই দেশে আমরাও চাই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী একটা রাজনৈতিক দল হিসেবে থাকবে। ধন্যবাদ বাবুল ভাই, কিন্তু আমরা উল্টা বিরতির পরে পাল্টা এসে ভাবে না। শুনতেছি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর রাজনৈতিক আরো একটু ছোট্ট বিরতি, বক্তব্য ফিরছি দিয়ে একটু পর, থাকবো। আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম ভোটের মাঠে সহিংসতা ও গণভোট নিয়ে। আমরা একটু মাহফুজুল হক আপনার কাছ থেকে শুনে আসতে চাই। আসলে অনেক কথাই হচ্ছে, অনেক কথাই বলা যায়, কিন্তু ভোটের মাঠে যে সহিংসতা শুরু হয়ে গেছে, আমি যেটা আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে বিভিন্নভাবে আমরা এখন কিন্তু দেখছি যে গুলি করে সরাসরি সামনে থেকে হত্যা করা হচ্ছে। যদিও বলছে এগুলো সন্ত্রাসী সংগঠনগুলো এই কাজগুলো করছে, কিন্তু এই যে আইন শৃঙ্খলার অবস্থা এবং আমরা যেটা দেখলাম যে গাড়িতে আগুন দেয়া হচ্ছে, কারা দিয়েছে আমরা এখনো জানি না। সাথে আওয়ামী লীগ যে অনলাইনে তারা 13 তারিখে লকডাউন দিয়েছে একটি রায়কে ঘোষণা করে, এই যে অবস্থা তৈরি হচ্ছে, তাহলে আমরা যদি বা এই দলগুলো যদি নিজেরাই এভাবে কথা বলতে থাকেন, আপনারা এভাবে কাজ করতে থাকেন, তাহলে এই সুবিধা আসলে কারা পাবে? নির্বাচনটা ঠিকমতো করা সম্ভব হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা তো মানে আন্দোলন করতে চাই না, আমরা চেয়েছি আলাপ আলোচনার মাধ্যমে, এটা ডায়ালগের মাধ্যমে এটা সমাধান করার জন্য। আপনারা দেখেছেন যে আমরা গত 17 বছর যেমন দেখতাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন দিতেন, কিন্তু ওয়াইদুল কাদের বলতেন কার সাথে আলোচনা করবো, ওনারা কি, ওনারা তো স্বাধীনতা, ওনারা হচ্ছে চেতনা বিরোধী, ওনারা গণতন্ত্র বিরোধী, এইভাবে বলে বলে এরপর হচ্ছে যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে। আমরা এবারে একই কায়দা দেখতে পারলাম, আমাদের জাতীয়তাবাদী দলের বন্ধুরা ওনারা আমাদের যখন নায়েবে আমির যখন ফোন দিয়েছেন আলোচনার জন্য, ডায়ালগের জন্য, কে আলোচনা করবে, কার সাথে করব, এভাবে কোনো আলোচনার সুযোগ নাই। এভাবে করে ওনারা এগুলো আলোচনা বসবেন না। তো একইভাবে তো ওনারা তো আসলে ডায়ালগের ওনারা যে সরকার ডাকলে যেতেন, সরকারের সাথে সরকার আলোচনা তো করতে ডেকেছেন, চেয়েছিলেন। সরকার তো বহুবার ডেকেছেন, এবং সরকারই তো তখন তো তারা ওনারা সরকার সরকারেরই তখন প্রতিনিধি। না, সরকার তো তখন বলছে যে আপনারা নিজেরা বসে, আপনারা, আপনি একটু আগে জি, শুরুতে জি, বললেন জি। সরকার টাইম দিয়ে দিয়েছে যে এর মধ্যে আপনারা কি করেন, আলোচনা করে সমাধান করেন। তখন তো আমাদের ওনারা ডাকার কথা ছিল বড় দল হিসেবে, কিন্তু ওনারা সেই উদারতা দেখাইতে পারেন নাই, সেই নেতৃত্বের সেই গুণ দেখাইতে পারেন নাই। যে সেক্ষেত্রে জামাত ইসলামী এগিয়ে এসেছে, ওনাদেরকে সরাসরি আহ্বান করা হয়েছে, বলছেন যে আলোচনা করে আমরা জানাবো। ভালো, আমরা পজিটিভ ধরে নিয়েছিলাম, কিন্তু ওনারা আলোচনা করেছেন যে না, কোনো ডায়ালগ হবে না। তো এটাই তো ফেসিবাদের একটা নজির, বা এরকম একটা মানে আমরা বলতে পারি সিম্বল শুরু, মানে ওইদিকে যাচ্ছে। এরপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে ইয়ার কথা বললেন, যে আসলে এখন এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমরা মনে করি সরকারের অবশ্যই গোয়েন্দা প্রধান বা গোয়েন্দা বাহিনী যারা আছে সেগুলো অবশ্যই যেভাবে ফাংশন করার কথা আমার মনে হচ্ছে সেভাবে ফাংশন করে না। আমরা কোনো একটা বাসায় ঘরের ভিতরেও যদি 3 জন বসতাম, সেখানেও দেখা যাচ্ছে গোপন বৈঠকের মানে ইয়া কথা বলে আমাদের সেখান থেকে তুলে নিয়ে আসা হতো। কোরআন তালিমের প্রোগ্রাম থেকেও আমাদের বাইরে গ্রেপ্তার হয়েছে, ওখান থেকে নখ তুলে ফেলছে, চোখ তুলে ফেলছে, বহু ঘটনা আপনারা জানেন। এবং এই যে ইয়াতে ঝিনাইদহে আনার মারা গেছে, প্রায় 1 বছরে 36 জনকে ক্রস ফায়ার দিয়েছে, বিভিন্ন এরকম ফোয়ার টেবিল থেকে তুলে নিয়ে এসে তার সুহানের চোখ তুলে তাকে হত্যা করা হয়েছে। আপনি সেই সময়ের কথা তা বলছেন। আমি বলছি তাহলে এখনকার আইন শৃঙ্খলা বাহিনী বা ছাত্রলীগ, আওয়ামী লীগ বড় মিছিল করে ওনারা ধরতে পারে না, বোমা ফাটায় চলে যায়, ধরতে পারে না, তাহলে ওনাদের আসলে গোয়েন্দা বাহিনী কাজ করে কি? আমাদের কাছে এটা প্রশ্ন। আমার মনে হয় সরকারের অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং উন্নতির জন্য সেই ব্যবহারে অবশ্যই আরও বেশি কঠোর হওয়া উচিত। এবং আমরা যারা আছি আমাদেরকেও আলাপ আলোচনার মাধ্যমে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে, জনগণের যে চাওয়া, 24শে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, এবং যারা আহত পঙ্গুত্ব অবস্থা এখনও পিজি হাসপাতালে আপনি গেলে দেখতে পাবেন। আমি তো সেখানে যাই মাঝে মাঝে, সেখানে যখন যাই শুইতে পারে না, বসতে পারে না। ওই দিন আমাদের একটা প্রোগ্রামে আসছে, তো সে না বসতে পারে না শুইতে পারে, এরকম অসহায় অবস্থায় তারা এখনো আছে। তো সেই জন্য আমরা এমন একটা ব্যবস্থা কায়েম করতে চাই, আলাপ আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে সবাই মিলে জুলাই সনদে যে বিষয়গুলো এসেছে, যাতে করে আর কোনো ধরনের ফেসিবাদ কায়েম না হয়, সবাই জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে একটা সবার অংশগ্রহণে একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ হয়, সেটাই আমাদের কাম্য। এবং আমরা সেই জন্যই আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে সমস্যার সমাধান হোক। এজন্য আমরা ফজলুল হুদা বাবুল, একটু একই প্রশ্নটা আপনার কাছেও, যে এই যে অবস্থা আমরা এখন দেখছি, গত যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা 13 তারিখে অনলাইনের মাধ্যমে লকডাউনের কথা বলেছেন, এবং আমরা বিভিন্ন জায়গায় গুলির ঘটনা দেখছি। আজকেও একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে চিটাগংয়ে আপনাদের একজন প্রার্থীকে, বিএনপির প্রার্থীকেও
তাকেও গুলি করা হয়েছে এবং ওখানেও একজন মারা গিয়েছে। যদিও আমরা দেখছি বা শুনছি যে এগুলো সন্ত্রাসী বাহিনীদের তাদের ভিতরের নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাগুলো, কিন্তু এই যে ঘটনা হচ্ছে, বাস পুড়িয়ে দেয়া হচ্ছে, তাহলে সামনে নির্বাচনটা কি অনিশ্চিত হয়ে যাবে কিনা, বা সেই চেষ্টা চলছে, সেটা রাজনৈতিক দল হিসেবে আপনারা বড় রাজনৈতিক দল হিসেবে আপনাদের যে দায়িত্ব বা কি ধরনের সহযোগিতা আপনারা করতে পারেন সরকার? দেখুন, সে চেষ্টা তো অবশ্যই জামাত এনসিপি করছে এবং ক্ষমতাকে ছাড়তে চাই। সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে, আমরা ক্লিয়ারলি সেগুলা বলেছি সরকারকে। জামাতে ইসলাম স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এতটা ক্ষমতা ভোগ করেনি যেটা এখন করছে বিগত বেশ কিছুদিন যাবৎ এই সরকার আসবার পর থেকে। সেটা আপনি প্রশাসনে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, সেটা আপনি কর কাঠামোতে বলেন, সেটা শিক্ষাঙ্গনে বলেন, সমস্ত জায়গাতেই সেটা করে নিয়েছে। কারণ তারা ওই যে বললাম, তারা মাঠের রাজনীতিটা না করে তারা আমরা দুই দলের বিষয়ে কিন্তু ভাগাভাগির কথা শুনেছি। লেট মি ফিনিশ। আর দ্বিচারিতা কিন্তু জামাতের অনুষঙ্গ, সেটা শুরু থেকে ডে ওয়ান থেকে। কীরকম আমি বলি দেখেন, দ্বিচারিতা হচ্ছে যখনই লন্ডনে প্রধান উপদেষ্টা বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রথমার্ধে নির্বাচন হবে, তারা কিন্তু ক্যান্ডিডেট সবার আগে দিয়েছে। আমরা কিন্তু ক্যান্ডিডেট দিতে বাধ্য হলাম, কারণ তাদের ক্যান্ডিডেটরা মাঠে রীতিমতো কাজ করছে। না, ওনাদের পোলিং এজেন্ট থেকে শুরু করে মানে একটা ওয়ার্ডের যা করা লাগে সব জামাত ইসলামের করা আছে। কিন্তু আমাদের বিএনপি আমরা করিনি, আমরা মাত্র করলাম। সরি। তো এই যে দ্বিচারিতা, তারা একদিকে ইয়ে করে আরেকদিকে প্রশাসন এবং অন্যান্য বিশেষ করে বিএনপিকে ব্যস্ত রাখতে চায় এখানে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমাদের দলের স্ট্যান্ডকে আমি জানি না, আমি দলের মুখপাত্র নই। একটা কথা ওনাকে বলতেই হবে, উনি একটা শব্দ চয়ন করেছেন, হাওয়া ভবন, এর আগের স্পিচে। হাওয়া ভবনের কি খারাপ ছিল আমি জানি না, তবে আমি যেটা জানি, হাওয়া ভবনে জাতীয়তাবাদের রাজনীতির বিভিন্ন গবেষণা হতো, তথ্য উপাত্ত হতো। কিছুদিন আগে একটা আপনি ভিডিওতে দেখেছেন, জনাব তারেক রহমান এগ্রিকালচারাল একটা সেক্টরে একটা কথা বলতে, যে আপনার নরসিংদীর একটা উপজেলাতে কয়টা পুকুর আছে, কতটুকু চাষাবাদযোগ্য জমি আছে, ওইটা উনি ওই উপর থেকে টেনে বের করে দেখাচ্ছিলেন ইয়েতে। সো সেই কাজগুলো হাওয়া ভবনে হয়। আর ওনার যেভাবে উনি উচ্চারণ করলেন, মনে হলো তৎকালীন সময়ে কিছু পত্রিকা, কিছু ভারতীয় মিডিয়া, ভারতীয় সাংবাদিক হাওয়া ভবনকে যেভাবে চিত্রিত করেছেন, এইটাই জামাতে ইসলামের ধারণ করে নেওয়া শব্দ আমি মনে করি। তৃতীয় কথা হচ্ছে, জামাতের যে প্রার্থীগুলো দিয়েছে তারা কিন্তু রীতিমতো কাজ করছে, আর তারা চাচ্ছে এটা যেন তারা আরও অনেক সময় পায়, এবং তারা তাদের সুযোগ সুবিধাগুলো তো সরকার, তারা কিন্তু সরকারের মুখপাত্র হিসেবে কাজ করছে। জামাত এনসিপি যা করে বলে সরকার কিন্তু সেটাই করে। কাজেই আমরা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের এজেন্ডা আদর্শ হবে হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক ম্যানিফেস্টো বাস্তবায়ন করা, সেটার জন্য সংগ্রাম করা, সেটার জন্য কথা বলা, সেটার জন্য জনমত তৈরি করা। কাজেই সরকারের কথাই যে আমরা মাথা নুয়ে সেটা মেনে নিব, আমার মনে হয় না যে আমরা সেই পর্যায়ে আছি। আর যদি নিয়েও সেটাও আমাদের দলের স্ট্যান্ড হবে। এজন্য আমরা বলছি যে সমস্যাগুলো এখন হচ্ছে, এই সমস্যাগুলো কেন হচ্ছে, প্রশাসন কারো দায়িত্ব নিচ্ছে না। কারণ প্রশাসন মনে করছে আগামীতে সরকারে কে আসবে, জামাত আসবে, বিএনপি আসবে, এনসিপি আসবে। কাজেই প্রশাসন এখন মনে করছে যেটা হোক আমি নিজেকে সেভ করি। একটা রাজনৈতিক সরকার না আসলে প্রশাসন বলেন, পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, দেশের অর্থনীতি বলেন, আপনি জানেন বিনিয়োগের কি অবস্থা। আমরা এই বিষয়গুলো নিয়ে অন্য আরেকদিন অবশ্যই কথা বলবো। জি, অন্য একদিন অবশ্যই কথা বলবো। মাহফুজুল হক, যদি আপনি একটু ছোট করে শেষ করেন, মানে একদমই। না, ভাই তো অনেক কিছু বললেন, ভারতের মতো এর মতো, তো আসলে ওনারা তো একইভাবে সেই ৭১ সেই ইয়া ছাড়া তো নতুন কোনো গল্প নাই, সেগুলোই ওনারা বলেন বারবার। এবং হচ্ছে যে ওনারা বাংলাদেশ সরকার বা জামাতের নাকি বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ইয়া নাই যে একটা দলের সাথে বসে যৌথ ঘোষণা দেয় সরকার, তাহলে সেই সরকার কার সরকার তো বোঝাই যায়।
এবং সেখানে কারা কত পার্সেন্ট প্রশাসনে কোথায় কত পার্সেন্ট আছে সেটা তো বের হয়ে মানে সেই সবাই জাতি পার্সেন্ট জানে। আপনাদেরও আছে, এবং এটা আমরাও হচ্ছে যে- শুনেছি, এবং সবাই দুই সবাই দলেরই জানে। আছে বলে বলেছেন এবং উপদেষ্টা মাহফুজ আলম। হাওয়া ভবনের ব্যাপারে নিজের যে বলছেন আমরা আর এটা নিয়ে কথা যেটা বলবো না, জাতি জানে, আপনাদের আমরা কি দুজনকেই, বলবো? ফজলে হুদা বাবুল, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।